আমি বেসিক কিছু কথা দিয়ে আগেই আমাদের ক্লাসটাকে স্টার্ট করছি। দেখো, ভারতের সংবিধানে চ্যাপ্টার নাম্বার 3 বা পার্ট নাম্বার 3। পার্ট মানে কি? পার্ট মানে হচ্ছে সংবিধানের চ্যাপ্টার। এন্ড তোমরা খুব ভালো মতন জানো যে সংবিধানের মধ্যে কতগুলো পার্ট আছে। প্রথমের দিকে 22টা পার্ট ছিল, কিন্তু এখন কতগুলো পার্ট আছে? এখন হচ্ছে 25টা পার্ট আছে। তো এই যে আমরা যদি আমাদের সংবিধানে পার্ট নাম্বার 3 দেখি, 3 নাম্বার পার্টে দেখি, তখন হচ্ছে আমরা মৌলিক অধিকারকে দেখতে পাবো। তো এই ফান্ডামেন্টাল রাইট ভারতের সংবিধান, ইন শর্ট যদি আমি তোমাদেরকে বলি, ভারতের সংবিধান আমাদেরকে কিছু অধিকার দিচ্ছে। রাইট মানে কি? রাইট মানে হচ্ছে অধিকার। সিমিলারলি ফান্ডামেন্টাল ডিউটি আলাদা জিনিস। ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে কর্তব্য। ওকে, ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে কর্তব্য, এবং ভারতের সংবিধানের মধ্যে ফান্ডামেন্টাল ডিউটি প্রথম থেকে ছিল না। তো আমরা ফান্ডামেন্টাল ডিউটিকে পরে নিয়ে এসেছিলাম। তোমরা সবাই জানো, এখানে একটা ছোট্ট প্রশ্ন দেয় যে আমরা ফান্ডামেন্টাল ডিউটি নিয়ে এসেছিলাম 42nd অ্যামেন্ডমেন্ট করে। 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ এসেছিল, অ্যান্ড এই 42nd অ্যামেন্ডমেন্টকেই বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। ছোট্ট একটা প্রশ্ন আসে এখান থেকে, ফান্ডামেন্টাল ডিউটি রেকমেন্ডেশন কে করেছিলেন? এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা সবাই জানো যে সর্দার শরণ সিং হচ্ছে রেকমেন্ডেশন দিয়েছিলেন, এবং উনি যখন রেকমেন্ডেশন দিয়েছিলেন তখন হচ্ছে উনি 8টা রেকমেন্ডেশন বললেন। অ্যান্ড আমরা প্রথমের দিকে ফান্ডামেন্টাল ডিউটি কর্তব্য 10টা নিয়েছিলাম, এবং এখন অ্যাট প্রেজেন্ট কর্তব্য হচ্ছে 11টা রয়েছে। তো এটা তো গেল হচ্ছে বেসিক জিনিসগুলো। তো আজকে যে জিনিস নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকারকে নিয়ে আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এইখান থেকে কিন্তু কোশ্চেন আসেই। যে কোনো একটা আর্টিকেল আমাদেরকে জিজ্ঞেস করতেই পারে। তো দেখো, আমরা বেসিক থেকে স্টার্ট করছি। ফান্ডামেন্টাল রাইটের ডিমান্ড সবার প্রথম কবে হয়েছিল? তো আমরা যদি এই প্রশ্নটা আসে যে রাইটের ডিমান্ড কবে করা হয়েছিল, এটা হলো 1931 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে ডিমান্ডটা করা হলো। যখন এই 1931-এর সেশন কোথায় চলছিল? এটা হচ্ছে করাচিতে 1931-এর সেশনটা চলছিল। তো এই বেসিক পয়েন্টগুলো আগে মাথায় নাও। এইখানে ছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। করাচি সেশনে সর্দার বল্লভভাই প্যাটেল। অ্যান্ড সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য আমরা কি পালন করি, আমরা কি বলি ওনাকে? আমরা বলি হচ্ছে আয়রন ম্যান বা লৌহ মানব। তোমরা ভালো মতন জানো যে সর্দার বল্লভভাই প্যাটেলের যে সেক্রেটারি ছিলেন, ওনার নাম ছিল হচ্ছে ভিপি মেনন। এবং উনি যখন আমাদের দেশ স্বাধীনতা অ্যাট দ্য টাইম অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট, প্রিন্সলি এস্টেট 563 প্রিন্সলি এস্টেটকে এক জায়গায় উনি নিয়ে এসেছিলেন। এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ভিপি মেনন ছিলেন হচ্ছে ওনার সেক্রেটারি। আর একটা পয়েন্ট একটুখানি আমি বলে দেই, তারপর আমি ক্লাসে যাচ্ছি। ফান্ডামেন্টাল রাইট ডিমান্ড করলেন, ডিমান্ড উঠলো হচ্ছে 1931 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, কিন্তু ফান্ডামেন্টাল রাইটের যে ড্রাফট মানে হচ্ছে যে খসড়া, সেটা তৈরি করলেন হচ্ছে জওয়াহরলাল নেহেরু 1931-এ। ড্রাফট কিন্তু প্রিপেয়ার করেছিলেন হচ্ছে জওয়াহরলাল নেহেরুজি। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। আমাদের ফান্ডামেন্টাল রাইট যেটা হচ্ছে সংবিধানের পার্ট 3-তে রয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে, দেখো কোথায় রয়েছে? পার্ট 3। পার্ট 3 মানে হচ্ছে আমরা বললাম হচ্ছে সংবিধানের চ্যাপ্টার। তার 3 নাম্বার চ্যাপ্টারে আমাদের ফান্ডামেন্টাল রাইটের কথা বলা রয়েছে, এবং আর্টিকেল কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে? 12 থেকে 35, 12 থেকে 35-এর মধ্যে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের কথা বলেছে। কোথা থেকে নিয়েছি, এই একটা ছোট্ট প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। আমরা এই কনসেপ্টটা নিয়েছি হচ্ছে ইউএস কনস্টিটিউশন থেকে, আমরা এই কনসেপ্ট নিয়েছি। নেক্সট হচ্ছে, দেখো ফান্ডামেন্টাল রাইট আর জাস্টিসিয়েবল। জাস্টিসিয়েবল কথাটা মানে হচ্ছে, ধরো আমাদের যে অধিকারগুলো রয়েছে সেইগুলো যদি না আমরা পাই, তখন আমরা সুপ্রিম কোর্টে ডাইরেক্ট যাব, বা আমরা হাই কোর্টে ডাইরেক্ট যেতে পারি। আমরা সুপ্রিম কোর্টে যাই আন্ডার দ্য আর্টিকেল 32 কে নিয়ে, অ্যান্ড আমরা হাইকোর্টেও যাব আন্ডার দ্য আর্টিকেল 226 নিয়ে। অ্যান্ড দেখো, হাইকোর্টের নিচে হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট বলা হয়। তো আমরা কখনোই কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে যাব না, আমরা শুধু সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে যাব। তো জাস্টিসিয়েবল মানে হচ্ছে যে যে রাইটগুলো আমরা পাবো না, সেগুলো আমাদের অধিকার, আমরা পাবোই সেই রাইটগুলো, আমরা ডাইরেক্ট হয় সুপ্রিম কোর্ট না হলে হাইকোর্টের মধ্যে যাব। নেক্সট পয়েন্টে দেখো, প্রথমের দিকে সংবিধানের মধ্যে কতগুলো ফান্ডামেন্টাল রাইট ছিল? এটা একটা বেসিক প্রশ্ন। সবাই জানো তোমরা যে 7টা আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল, 7টা।
7টা মৌলিক অধিকার আমাদেরকে দিয়েছিল সংবিধান, কিন্তু এখন 7টা নেই, এখন হচ্ছে 6টা ফান্ডামেন্টাল রাইট আছে, মৌলিক অধিকার হচ্ছে 6টা। এইবারে 7টা ফান্ডামেন্টাল রাইট কি কি সেগুলোকে আমরা দেখে নিই। প্রথমেই হচ্ছে রাইট টু ইকুইলিটি। ইকুইলিটি মানে কি? ইকুইলিটি মানে হচ্ছে সমান। রাইট টু ইকুইলিটি 14 থেকে 18। আমি প্রথমেই বললাম ফান্ডামেন্টাল রাইট পার্ট 3-তে থাকবে, ভারতের সংবিধানের পার্ট 3-তে। এবং আর্টিকেল যদি বলতে হয়, আর্টিকেল হচ্ছে 12 থেকে আমরা 35 দেখলাম। কিন্তু যে 7টা প্রথমের দিকে আমাদের 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল, তো এই ফান্ডামেন্টাল রাইট কোথা থেকে স্টার্ট হচ্ছে? এটা হচ্ছে 14 থেকে স্টার্ট হচ্ছে। রাইট টু ইকুইলিটি 14 থেকে 18 হয়ে গেল। নেক্সট হচ্ছে রাইট টু ফ্রিডম, আমাদের স্বাধীনতার আছে, সেটা হচ্ছে 19, 20, 21, 22। এখানে হচ্ছে 19, 20, 21, 21-এর এ পরে এসছে, এ মানে হচ্ছে অ্যামেন্ডমেন্ট করে আসা, অ্যান্ড আর একটা হচ্ছে 22। নেক্সট হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণ, কিন্তু এক্সপ্লয়টেশন মানে হচ্ছে শোষণ করা। এখানে দুটো আর্টিকেল আছে পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 23 অ্যান্ড 24। 23 অ্যান্ড 24 হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণ করা যায় না। নেক্সট হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মের স্বাধীনতা আছে, এবং এই ধর্মের স্বাধীনতা হচ্ছে 25, 25, 26, 27, 28। এই হলো ধর্মের স্বাধীনতা। নেক্সট হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, যেটা হচ্ছে 29 অ্যান্ড 30, দুটো মাত্র আর্টিকেল। এরপরে দেখো এই আর্টিকেলটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার, এটা হচ্ছে 31 নাম্বার আর্টিকেলে ছিল। এটাকে দেখো ডিলিটেড করা হয়েছে। রাইট টু প্রপার্টি এটা এখন আর ফান্ডামেন্টাল রাইট নয়, এটা একটা লিগ্যাল রাইট। ওকে, লিগ্যাল রাইট মানেটা কি? লিগ্যাল মানে হচ্ছে ধরো কারোর প্রপার্টিতে যদি আমি চলে যাই তাহলে লিগ্যাল অ্যাকশন হবে। ওকে, অ্যান্ড আমি তোমাদেরকে আগেই বললাম ফান্ডামেন্টাল রাইট আর জাস্টিসিয়েবল। জাস্টিসিয়েবল মানে যদি ভায়োলেট হচ্ছে আমরা কোথায় যাব? আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যাব বা হাইকোর্টে যাব। ঠিক আছে, নেক্সট পয়েন্টে দেখো রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। রেমেডিজ এই আর্টিকেলকে ডক্টর বি.আর. আম্বেদকরজি কি বলেছিলেন এটা কমেন্ট সেকশনে আগেই লেখো, তোমরা আজকে জানতেই পারবে, তোমরা অনেকেই জানো। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি যেখানে হচ্ছে আর্টিকেল নাম্বার 32। হার্ট অ্যান্ড সোল, তাই না? ডক্টর বি.আর. আম্বেদকরজি বললেন হার্ট অ্যান্ড সোল। এই আর্টিকেলটাকে দিয়ে বাদ বাকি আর্টিকেলগুলোকে প্রোটেক্ট করা হচ্ছে। রাইট টু ইকুয়ালিটি আমি তোমাদের আগেই বললাম যে রাইট টু ইকুয়ালিটিকে প্রোটেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে রাইট টু ফ্রিডমকে প্রোটেক্ট করতে হবে। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণ করা যাবে না। নেক্সট হচ্ছে রিলিজিয়ান, ধর্মের যে স্বাধীনতা তাকে প্রোটেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে এডুকেশনাল অ্যান্ড কালচারাল রাইট। নেক্সট হচ্ছে দেখো প্রপার্টি তো অলরেডি ডিলিট হয়ে গেছে, এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসে, আমি সেগুলো বলে দিচ্ছি। আশা করি এই অবধি যেটুকুনি বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো এরপরে এই যে আর্টিকেলটা যেটা তোমাদেরকে আমি বললাম রাইট টু প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তির অধিকার, এটা ডিলিট করা হয়েছে। তাহলে এখানে একটা কোশ্চেন আসবে যে কবে ডিলিট করা হয়েছে। দেখো 1978-এ। তো 78-এ আমাদের কি হলো, 44th অ্যামেন্ডমেন্ট, 44তম অ্যামেন্ডমেন্ট সংশোধন কিন্তু পাশ করানো হলো, এবং সেইখানে রাইট টু প্রপার্টিকে আমরা ডিলিট করে দিলাম। এটা এখন আর ফান্ডামেন্টাল রাইটে নেই, এটা কি হয়েছে, এটা একটা লিগ্যাল রাইটে পরিণত হয়েছে। এটা পয়েন্টটা একটু মাথায় রাখবে। সো ডিলিট করে কোথায় গেল? এটা হচ্ছে পার্ট 12-এ ঢুকেছে। এখানেও একটা ছোট্ট প্রশ্ন আছে যে ডিলিট করে কোথায় এসছে, এটা হচ্ছে পার্ট 12 অ্যান্ড এর আর্টিকেল হচ্ছে 300 তাহলে আমাদের কাছে এখন কতগুলো ফান্ডামেন্টাল রাইট আছে? যদি পরীক্ষায় প্রশ্ন দেয় আমরা বলবো আমাদের 6টা ফান্ডামেন্টাল রাইট আছে। তো চলো এক এক করে আমরা স্টার্ট করি। নেক্সট, আর্টিকেল 12 মানে কি? আর্টিকেল 12 মানে হচ্ছে এখানে স্টেটের কথা বলা হয়েছে। সংবিধানের মধ্যে স্টেট মানে কি? স্টেট মানে হচ্ছে আমাদের ভারতবর্ষকে বোঝানো হয়, নট এ সিঙ্গেল স্টেট। আমরা যদি বলি এই কথাটা এক্সপ্লেন দ্য স্টেট, এর মানে হচ্ছে যে গভর্নমেন্টের কথা বলছে, বলছে পার্লামেন্টের কথা বলছে, বলছে হচ্ছে এখানে স্টেট লেজিসলেচারের কথা বলছে। ঠিক আছে, অল লোকাল অথরিটি, লোকাল অথরিটি মানে কি? মিউনিসিপ্যালিটিস, পঞ্চায়েতি। তো এই সমস্ত কথার কিন্তু উল্লেখ করা রয়েছে আর্টিকেল নাম্বার 12-তে। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শোনো, রাইট টু ইকুইলিটি। প্রথম কথা হচ্ছে রাইট টু ইকুইলিটি কোন আর্টিকেলের মধ্যে পড়ছে? কোন কোন? এখানে হচ্ছে 5টা আর্টিকেল আছে।
নাম্বার 1 হচ্ছে আর্টিকেল নাম্বার 14, আর্টিকেল নাম্বার 15, আর্টিকেল নাম্বার 16, আর্টিকেল নাম্বার 17, আর্টিকেল নাম্বার 18। এই হলো 5টা আর্টিকেল যাতে রাইট টু ইকুয়ালিটি পড়ছে। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 14 এ দুটো মেন কনসেপ্ট রয়েছে। একটা কনসেপ্টকে বলা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, ল এর কাছে সবাই কিন্তু সমান, অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, ল সবাইকে ইকুয়াল ভাবে প্রোটেকশন করবে। এটা হচ্ছে দুটো কনসেপ্ট, তাই না? এখানে দুটো কনসেপ্ট রয়েছে, তাহলে এই দুটো কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়েছি এটা কিন্তু আসবে। ইকুয়ালিটি বিফোর ল, ল এর কাছে সবাই সমান, এটা আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কিন্তু আমরা নিয়েছিলাম। নেক্সট হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, ল সবাইকে ইকুয়াল ভাবে প্রোটেকশন দেবে, এটা হচ্ছে ইউএস কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি। এখান থেকে কিন্তু একটা শর্ট প্রশ্ন আসে, তো এই দুটোকে গুলাবে না। ওকে, নেক্সট আর্টিকেল নাম্বার 15 মানেটা কি? আর্টিকেল নাম্বার 15 মানে হচ্ছে ডিসক্রিমিনেশন করা যায় না। ডিসক্রিমিনেশন মানে কি? ভেদাভেদ। এবারে ডিসক্রিমিনেশন কিসের উপরে হতে পারে? এখানে একটা শর্ট প্রশ্ন আসতেই পারে, যেটা হচ্ছে রিলিজিয়ান, কাস্ট, রেস, সেক্স, প্লেস অফ বার্থ, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু ডিসক্রিমিনেশন হয় না। নেক্সট হচ্ছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 16, যেখানে হচ্ছে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, পাবলিক এমপ্লয়মেন্টে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। আর্টিকেল নাম্বার 17 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে হচ্ছে আনটাচেবিলিটি। দেখো অনেকে গুলিয়ে ফেলে আনটাচেবিলিটি অ্যান্ড ডিসক্রিমিনেশনের মধ্যে। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে ভেদাভেদ করা, আনটাচেবিলিটি মানে হচ্ছে অচ্ছুত, অ্যান্ড প্রহিবিশন অফ ইটস প্র্যাকটিস। তো আনটাচেবিলিটির কথা বলা রয়েছে আর্টিকেল নাম্বার 17-এ। এবারে যদি কেউ আনটাচেবিলিটি করে, সে কোথায় যাবে? সে পড়বে হচ্ছে আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট, যেটা হচ্ছে বানানো হয়েছিল 1955-এ। এটা 1955 হবে, 1955-এ আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট বানানো হলো। পরে এটাকে আবার চেঞ্জ করা হবে, পরে এখানে বলা হলো 1976-এ একে চেঞ্জ করা হলো, চেঞ্জ করে বলা হলো এই রাইটটার নাম দেওয়া হলো সিভিল রাইট অ্যাক্ট, যেটা অলরেডি 1955-এ তৈরি হলো। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 18, যেখানে হচ্ছে বলেছে যে আমরা টাইটেল রাখতে পারি না এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড একাডেমিক টাইটেল। একাডেমিক মানে হচ্ছে ডক্টরেট ডিগ্রি, একাডেমিক মানে হচ্ছে যে পিএইচডি ডিগ্রি, ডিগ্রি যেটা একাডেমিক ডিগ্রি সেটা হচ্ছে একাডেমিক। এবার মিলিটারির মধ্যে হচ্ছে কিছু টাইটেল থাকে, যেরকম হচ্ছে কর্নাল, ব্রিগেডিয়ার, এই সমস্ত টাইটেল কিন্তু রাখতে পারি, কিন্তু বাদ বাকি অন্য টাইটেল কিন্তু আমরা রাখতে পারি না। তাহলে রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18 কমপ্লিট হয়েছে। আমাকে কমেন্ট সেকশনে লিখে বলবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় একটি নাম্বার থাকে। নেক্সট দেখো আর্টিকেল নাম্বার 19, প্রথমেই তোমাদেরকে বলে দেই আর্টিকেল নাম্বার 19 এর মধ্যে আমাদের 6টা রাইট আছে আর্টিকেল নাম্বার 19 এর মধ্যে। এরপরে তার আগে দেখো রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম মানে এর আগে আমরা রাইট টু ইকুয়ালিটি পড়লাম। রাইট টু ফ্রিডমে হচ্ছে 4টে আর্টিকেল আছে, 19, 20, 21, এখানে আরেকটা আর্টিকেল ঢুকবে 21-এর এ, যেটা পরে অ্যামেন্ড করে এসছে, অ্যান্ড আরেকটা হচ্ছে 22। এবারে আর্টিকেল নাম্বার 19 যখন আমরা দেখছি যে আমাদের 6টা স্বাধীনতা দিয়েছে, 6টা স্বাধীনতা আছে আমাদের, ফ্রিডম 6টা ফ্রিডম আছে। এবারে কি কি ফ্রিডম? যে আমরা স্বাধীনভাবে, রাইট টু ফ্রিডম, আমাদের স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা রয়েছে আমাদের, এবং এক্সপ্রেশন, এটা হচ্ছে আর্টিকেল 19(1)-এর এ। এগুলো হচ্ছে 19-এর মধ্যে কিন্তু এই রাইটগুলো রয়েছে। নেক্সট হচ্ছে রাইট টু অ্যাসেম্বলি, আমরা জনসভা করতে পারি, আমরা পিসফুলি, দেখো সবই কিন্তু এগুলো পিসফুলি করতে হবে, আমরা জনসভা করলাম। নেক্সট হচ্ছে দেখো আমরা ঘুরে বেড়াতে পারি, রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা কিন্তু যেতে পারি। নেক্সট হচ্ছে রাইট টু রিসাইড, আমরা যে কোনো ভারতবর্ষের জায়গায় গিয়ে থাকতে পারি, আমাদের স্বাধীনতা আছে। রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি এনি অকুপেশন, ট্রেড অর দ্য বিজনেস, আমরা যে কোনো বিজনেস কিন্তু করতে পারি। হ্যাঁ অবশ্যই এগুলো সব কিছুই কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেন করেই করতে হবে। অ্যান্ড নেক্সট হচ্ছে দেখো এইটাকে আমরা কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছি, রাইট টু অ্যাকোয়ার, হোল্ড অ্যান্ড ডিসপোজ অফ দ্য প্রপার্টি, এটাকে আমরা ডিলিট করে দিয়েছি এই কনসেপ্টটা। তো বাকি এই 6টা আমাদের স্বাধীনতা আছে, যেটা হচ্ছে আর্টিকেল 19-এর মধ্যে রয়েছে, এটা একটু মাথায় রাখবে। নেক্সট আর্টিকেল নাম্বার 20 মানে কি?
আর্টিকেল নাম্বার 20 মানে বলছে যে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর দ্য অফেন্স। দেখো, যারা দোষী তাদের জন্য কিন্তু ফান্ডামেন্টাল রাইট আছে, এমন নয় যে তাদের কোনো ফান্ডামেন্টাল রাইট। ফর এক্সাম্পল আমি একটা কথা বলছি এখানটা, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সবাই জানো যে যখন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে উইদিন 24 আওয়ার্স কোর্টে নিয়ে যেতে হবে, তার আগে কিন্তু হবে না। তাহলে তার কি, তার সেটা ফান্ডামেন্টাল রাইট, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ দ্য কনভিকশন ফর দ্য অফেন্স। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 21, যেখানে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, নিজের জীবন বাঁচানোর জন্য তুমি, তোমার স্বাধীনতা আছে যে তুমি কিছু করতে পারো, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। নেক্সট হচ্ছে 21 এ, এই আর্টিকেলটা কিন্তু পরে এসছে। 21 এ মানে হচ্ছে অ্যামেন্ড, এখানে হচ্ছে শিক্ষার অধিকার আছে, রাইট টু ফ্রি অ্যান্ড দ্য কম্পালসারি এডুকেশন, ভেরি ইম্পর্টেন্ট, রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। অ্যান্ড এই কনসেপ্টটা ডিপিএসপির মধ্যে ছিল, আর্টিকেল নাম্বার 45 ছিল, এবং এটাকে 86 অ্যামেন্ডমেন্ট হলো 2002-তে, অ্যান্ড এটা ফান্ডামেন্টাল রাইটে পরিণত হলো 1 এপ্রিল 2010। ওকে, তো 21 এ মানে হচ্ছে যে শিক্ষার অধিকার আছে 6 থেকে 14 বছর বাচ্চাদের, বাবা মাদের শিক্ষা দিতেই হবে 6 থেকে 14 বছর বাচ্চাদের জন্য, তার অধিকার, শিশুর অধিকার হচ্ছে এটা। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 22-এর দিকে যদি আমরা তাকাই, তখন কি দেখতে পাবো, এখানে বলেছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড দ্য ডিটেনশন। দেখো, যে যে কোনো ব্যক্তিকে কিন্তু অ্যারেস্ট করা যায় না, ওকে, তারও কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট আছে যে অ্যারেস্ট করতে গেলে সমস্ত কিছু জিনিস মেনে তারপরে অ্যারেস্ট করতে হয়, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড দ্য ডিটেনশন, তাহলেও এখানে তার ফান্ডামেন্টাল রাইট রয়েছে এখানটায়। নেক্সট হচ্ছে, আমাকে এখানে একটা, আমি তোমাদের জন্য একটা কোশ্চেন করছি, ব্রিটিশদের কোন অ্যাক্টে আমরা দেখেছিলাম উইদাউট ডিটেনশন, উইদাউট ডিটেনশন যে কোনো ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছিল, এটা কবে হয়েছিল? এটা, এই অ্যাক্টটার নাম কি, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে বলবে, এই অ্যাক্টটার নামটা কি অ্যান্ড এটা কবে এসছিল, উইদাউট ডিটেনশন যে কোনো ব্যক্তিদের গ্রেপ্তার করে নেওয়া হচ্ছিল। নেক্সট, রাইট এগেন এক্সপ্লয়টেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শোষণ করা যায় না, ওকে, শোষণ কিন্তু করা যায় না। তাহলে এটার আর্টিকেল হচ্ছে 23 অ্যান্ড 24, দুটো আর্টিকেল আছে, 23 নাম্বার আর্টিকেল অ্যান্ড 24 নাম্বার। কি কনসেপ্ট আগে সেটা দেখো। 23-এ বলেছে যে হিউম্যান ট্রাফিকিং মানে হচ্ছে মানুষ পাচার করা যায় না, হিউম্যান ট্রাফিকিং 23 নাম্বার আর্টিকেলে বলেছে যে হিউম্যান ট্রাফিকিং মানে মানুষ পাচার করা যায় না, অ্যান্ড ফোর্স লেবার করা যায় না, কাউকে জোর করে তুমি কাজ করাতে পারবে না, আর্টিকেল নাম্বার 23। আর্টিকেল নাম্বার 24-এ বলেছে যে চাইল্ড লেবার করা যায় না, দুটো কনসেপ্ট আলাদা। ফোর্স লেবার মানে যে কোনো ব্যক্তিদেরকে বলা হচ্ছে তার কাজ, ইচ্ছার বিরুদ্ধে কাজ করাকেই ফোর্স লেবার বলা হয়। কিন্তু আর্টিকেল নাম্বার 24-এ এইখানে পার্টিকুলারলি বলে দিয়েছে যে ফ্যাক্টরি বলো বা যে কোনো জায়গায় 6 থেকে 14 বছর বাচ্চাদের ফোর্সড লেবার করানো যায় না, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। নেক্সট, রাইট টু ফ্রিডম অফ দ্য রিলিজিয়ান, তো ধর্মের স্বাধীনতার কথা আমাদের বলেছে 25 থেকে 28। এখানে 4টে আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি, আর্টিকেল নাম্বার 25, আর্টিকেল নাম্বার 26, আর্টিকেল নাম্বার 27, আর্টিকেল নাম্বার 28। তো প্রথমেই হচ্ছে আর্টিকেল নাম্বার 25 মানে কি, খুব ভালো করে বুঝবে। আর্টিকেল নাম্বার 25 মানে হচ্ছে যে আমাদের স্বাধীনতা আছে যে আমরা যে কোনো ধর্ম নিতে পারি, প্র্যাকটিস মানে নেওয়া, অ্যান্ড প্রোপাগেট মানে হচ্ছে স্প্রেড করা, আমরা নিতে পারি আর আমরা প্রোপাগেটও করতে পারি। আর্টিকেল নাম্বার 26-এ বলছে যে আমরা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারি, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, আমাদের স্বাধীনতা আছে যে আমরা যে কোনো ধর্মীয় সংগঠন বলো, এরপরে গিয়ে আমরা দেখতে পাবো, সেগুলোও করতে পারি। নেক্সট, আর্টিকেল নাম্বার 27 মানে হচ্ছে যে রিলিজিয়াস ইনস্টিটিউশনের কোনো ট্যাক্স লাগে না, freedom for the taxes and propagation of the religion, propagation মানে হচ্ছে প্রচার। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 28 মানে হচ্ছে ফ্রিডম ফর অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন, ধরো একটা জায়গায় কিছু ধর্মীয় সভা চলছে এবং সেখানে কিছু, সেইখানে তুমি যেতে পারো, ফ্রিডম ফর অ্যাটেন্ডিং, যে কোনো জায়গায় গিয়ে তুমি রিলিজিয়াস ইনস্ট্রাকশন ফলো করতে পারো। তাহলে 25 থেকে 28 আমরা বুঝতে পারলাম, এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আর এই জায়গাটা থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা দেয়। নেক্সট,
কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, এখানে হচ্ছে দুটো রাইটের কথা বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 29 অ্যান্ড দ্য 30। 29 অ্যান্ড 30, বা 29 মানেটা কি সেটা বোঝো, যে আমাদের ল্যাঙ্গুয়েজকে প্রিজার্ভ করতে হবে, স্ক্রিপ্টকে প্রিজার্ভ করতে হবে, অ্যান্ড আমাদের কালচারকে প্রিজার্ভ করতে হবে। আর্টিকেল নাম্বার 30 মানে বলা হয়েছে যে এইখানে অধিকার রয়েছে, মাইনরিটিদের অধিকার রয়েছে টু এস্টাবলিশ এনি এডুকেশনাল ইনস্টিটিউশন। নেক্সট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট দিস আর্টিকেল, এটাকে আমরা বলবো হচ্ছে আর্টিকেল নাম্বার 32। দেখো 30-র পরে 31 আসার কথা, এটা সবাই তোমরা জানো, 31 কিন্তু এলো না। 31কে তো আমরা ডিলিট করে দিয়েছি, ওকে, ডিলিটেড হয়ে গেছে। এবং ডিলিট কবে করেছি? 44th অ্যামেন্ডমেন্ট দিয়ে আমরা ডিলিট করেছিলাম। এছাড়া হচ্ছে দেখো তোমাদের জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ সমস্ত বিষয়ের উপরে ভিডিও বানাচ্ছি, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, হিস্ট্রি, জিও, পলিটি। তো এই ভিডিওগুলোকে দেখতে থাকো চ্যাপ্টার ওয়াইজ, আশা করছি ভালো লাগছে। কমেন্ট সেকশনে আমাকে রিপ্লাই করে বলবে। আচ্ছা, এবারে দেখো আর্টিকেল নাম্বার 32কে কি বলা হলো? কনস্টিটিউশনাল রেমেডিজ। আচ্ছা, এতক্ষণ ধরে যে রাইটগুলো তোমরা পড়লে, 14 থেকে 30 অবধি যে রাইটগুলো আমরা পেলাম, এই রাইটগুলোকে তো প্রিজার্ভ করতে হবে, এই রাইটগুলোকে তো প্রোটেক্ট করে রাখতে হবে। এমন নয় যে এই রাইটগুলো আমরা প্রোটেক্ট করতেই পারছি না, আমাদের সংবিধান দিয়েছে কিন্তু আমরা প্রোটেক্ট, তার জন্যই এই আর্টিকেলটা, তার জন্যই হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর জি আর্টিকেল নাম্বার 32কে কি বললেন? বললেন হচ্ছে হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, তো এইখান থেকে এই প্রশ্নটা ভেরি কমন একটা প্রশ্ন, যে হার্ট অ্যান্ড সোল কোন আর্টিকেলকে বলা হয়? আর্টিকেল নাম্বার 32কে বলা হচ্ছে। নেক্সট, কিন্তু যদি পরীক্ষায় দেখো যে শুধুমাত্র সোলের কথা বলেছে, সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, শুধু আত্মার কথা বলা হয়েছে, তখন অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন অ্যান্সার হচ্ছে প্রস্তাবনা, মানে হচ্ছে প্রিয়াম্বেল। এবং সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কে বলেছিলেন এটাও কিন্তু পরীক্ষায় আসে, ঠাকুর দাস ভার্গাওয়াজি। কে বলেছিলেন? ঠাকুর দাস ভার্গাওয়াজি। তো এটা একটুখানি মাথায় রেখো। নেক্সট, আর্টিকেল নাম্বার 32কে তাহলে আমরা দেখতে পেলাম যে ডক্টর বি আর আম্বেদকর জি বললেন হার্ট অ্যান্ড দ্য সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এর মানে হচ্ছে যদি আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, আমরা সুপ্রিম কোর্টে যাব ইন কেস অফ দ্য ভায়োলেশন। নেক্সট, এরপরে দেখো সুপ্রিম কোর্টে তো গেলাম আন্ডার দ্য আর্টিকেল নাম্বার 32 নিয়ে, আমরা হাইকোর্টেও যাব যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটগুলো ভায়োলেট হয়ে যায়, আর্টিকেল নাম্বার 226, সেইখানে আমাদের ফান্ডামেন্টাল রাইটগুলোকে প্রোটেক্ট করা হচ্ছে। এবং এইখানে কি হবে? এখানে হচ্ছে তখন রিট জারি করা হবে। রিটের কনসেপ্ট আমরা হচ্ছে ইউকে থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি রিট মানেটা কি? এবারে একটুখানি আমরা রিট নিয়ে দেখি। রিট মানে হচ্ছে লিগেল, রিটেন কমান্ডে থাকবে, রিটেন ডকুমেন্টে থাকবে, যেটা হচ্ছে কোর্ট জারি করছে, লিগেল একটা অথরিটি জারি করছে যে কেন হয়েছে। ওকে, আমরা জানি যে জুডিশিয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি, তাই না? জুডিশিয়ারি সিস্টেমের উপরেও আমি ক্লাস নেব, যেটা এখন সিস্টেমেটিক ভাবে যাচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ যাচ্ছি, যখন এই চ্যাপ্টারটা পড়বে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো রিট একটু দেখে নেই। ফর্ম অফ রিট বা রিট ক ধরনের হতে পারে, এটা একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সো দেখো, রিট হচ্ছে প্রথমেই হচ্ছে হেভিয়াস কর্পাস, নেক্সট হচ্ছে ম্যান্ডামাস, নেক্সট হচ্ছে প্রহিবিশন, নেক্সট হচ্ছে সাটোরারি, নেক্সট হচ্ছে কোয়া অরেন্টো। তো আমরা 5 ধরনের রিট পেলাম। হেভিয়াস কর্পাস মানে হচ্ছে, কথাটার মানে অর্থ হচ্ছে টু দা বডি। এইখানে জিজ্ঞেস করা হবে যে কেন এই জিনিসটা হয়েছে, টু দা বডি। নেক্সট হচ্ছে ম্যান্ডামাস, মানে হচ্ছে যে কমান্ড করা এবং এই আদেশ দেওয়া, কিন্তু এটা কখনোই প্রেসিডেন্ট বা গভর্নমেন্টের এগেনস্টে হচ্ছে না। প্রহিবিশন মানে হচ্ছে দেখো, এটা হায়ার কোর্ট লোয়ার কোর্টকে বলবে, ওকে, হায়ার কোর্ট লোয়ার কোর্টকে বলছে যে জিনিসটা কেন হলো দেখার জন্য। সাটোরারি মানে হচ্ছে টু বি সার্টিফাইড, অ্যান্ড কোয়া অরেন্টো মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট, কিসের জন্য এটা হয়েছে। যদি ইন কেস আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে, তাহলেই কিন্তু রিটেন কমান্ডগুলোই আসবে, তাহলে এই রিটগুলো আসছে। নেক্সট হচ্ছে, এই যে ফান্ডামেন্টাল রাইট দেখলাম, এই ফান্ডামেন্টাল রাইট কি কখনো বন্ধ হতে পারে? মৌলিক অধিকার কি কখনো বন্ধ হয়? এই জায়গা থেকে একটা দুটো প্রশ্ন আসে, তো সেটা একটু ক্লিয়ার করে নিই। দেখো, ফান্ডামেন্টাল রাইট আমরা যদি
আর্টিকেল নাম্বার 19 আমরা দেখলাম যে আমাদের স্বাধীনতা আছে, আমাদের ফ্রিডম আছে, তাই না? তো এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে বা বাকি সবই বন্ধ হয়ে যাচ্ছে যখন আমাদের ন্যাশনাল এমার্জেন্সি জরুরি ব্যবস্থা ডাকা হচ্ছে। তোমরা ভালো মতন জানো যে এমার্জেন্সি 3 রকমের আছে, কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি, এবার ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল নাম্বার 352 ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হয়ে যাচ্ছে। এবং এই 352 কেন ডাকা হয় তারও আবার 3টে কারণ আছে। যদি ধরো যুদ্ধ লেগে গেল, বাইরে থেকে এক্সটার্নাল অ্যাগ্রেশন হচ্ছে অ্যান্ড ইন্টারনাল ডিস্টারবেন্স, এটা তো আগে ছিল, এখন আর এটা নেই, ওটাকে সরিয়ে আমরা আর্মড রিভিলিয়ান বলি। এবারে দেখো, যদি এগুলো হয় তাহলে কি করছে, তাহলে আমাদের ফান্ডামেন্টাল রাইটগুলো বন্ধ হয়ে যাবে এক্সেপ্ট আর্টিকেল নাম্বার 20 অ্যান্ড 21। 21 যেটা হচ্ছে রাইট টু লিভ, বেঁচে থাকার অধিকার, এটা কখনোই কিন্তু আমাদের বন্ধ হয় না। 20 মাঝে মাঝেও বন্ধ হয়ে যায়, কিন্তু 21 কখনোই বন্ধ হবে না। তো যেটুকুনি দেখলে ফান্ডামেন্টাল রাইটের উপরে, আশা রাখি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। অ্যান্ড আমি টু দ্য পয়েন্ট তোমাদেরকে পড়ালাম যে এখানে ফান্ডামেন্টাল রাইটকে আমরা কমপ্লিট করেছি। এর আগে পলিটির লেসনগুলো একবার দেখে নাও, যদি না দেখে থাকো আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজভাবে ভিডিও বানিয়েছি, সেগুলো একবার দেখে নিতে পারো। এছাড়া হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির উপরে ভিডিও আছে, এমসিকিউর উপরে ভিডিও আছে। সো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, রেগুলার নোটিফিকেশনের জন্য চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড অবশ্যই এই ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো তোমাদের সবার মাধ্যমে, সবার কাছে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমরা পড়বো হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্যাট ইজ দ্য ফার্স্ট সিটিজেন, এবং উনি রয়েছেন হচ্ছে পার্ট 5-এ। আর্টিকেল নাম্বার 52 থেকে স্টার্ট করব অ্যান্ড 62 অব্দি যাব আমরা। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রেসিডেন্ট। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো।